উনি তো ব্যাখ্যাই করে দিয়েছেন যে কি হবে এবং কি হতে পারে, তো এটা নিয়ে তার নতুন করে কিছু বলার নাই। তবে ওই বিষয়টি প্রমাণ সাপেক্ষ যে আর 2 সপ্তাহ দেরি করলে একটি পরমাণু অস্ত্র তারা পেয়ে যেত। তিনি বলেছেন পাগলাটে মানুষদের হাতে, আসলে কে একটি পাগলাটে? অস্ত্র আর একাধিক অস্ত্র তো কিছু আসে যায় না, এই জন্য যে অস্ত্র থাকলেই তো সেটা ব্যবহার করা যায় না। যেমন অন্যান্য বহু দেশের কাছেও এরকম অস্ত্র আছে বলে অভিযোগ রয়েছে, অথবা কারো কারো ক্ষেত্রে প্রমাণও রয়েছে। যেমন এই আক্রমণকারী পক্ষ যে ইসরায়েল, তাদের হাতেও এই ধরনের অস্ত্র আছে বলে অসমর্থিত সূত্র সবসময় বলে, এবং এটা কিন্তু অলমোস্ট প্রমাণিত। তাদের এই কার্যক্রম বহু পুরনো এবং তারা এতে সফলতা পেয়েছে, এটা সবাই জানে। অতএব তাদের কাছেও তো আছে, তারা কি সেটা ব্যবহার করতে পারে? পারে না। এখন পাগলাটে মানুষকে বা কে পাগলাটে নয়, এটাও প্রমাণ সাপেক্ষ। কারণ আচরণের ভেতর দিয়ে যদি পাগলাটেপনা কেউ বিবেচনা করে, তাহলে সবারই একটা সাধারণ জ্ঞান আছে এবং সেখান থেকে বুঝতে পারবে যে কে পাগলাটে এবং কে না। আর আমার কাছে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের পুরনো ইতিহাস যদি আপনারা সবাই দেখেন, আমরা দেখি, তাহলে দেখব উনি মিডিয়ার প্রতি তার এক ধরনের আগ্রহ সবসময় ছিল ছোটবেলা থেকে। এবং উনি এমনকি ছবিতে অভিনয় করেছেন, হোম অ্যালোন ছবিতে উনি অভিনয় করেছেন। আপনার মনে আছে কিনা জানি না। হ্যাঁ, এবং ওই হোটেলে যেখানে চিত্রায়িত হয়েছিল, ওই হোটেলের মালিকানাও তার ছিল, এবং সেইখানে তিনি এই একটা অভিনয় করেছিলেন। ম্যাকওয়েলে কালকিন উনি ঘুরে দাঁড়িয়ে বলেন, ওই একটা সংলাপ দেন ক্রিসমাসের সময়। এবং আরো বিষয় রয়েছে, যখন উনি তার প্রাথমিক ব্যবসা শুরু করেন, তখনও কিন্তু ওনার একটা বড় কাজ ছিল মিডিয়াতে রেগুলার হাজির হওয়া, সাক্ষাৎকার দেওয়া। উনি একাধিক টকশোতে হাজির হতেন এবং সেখানে সাক্ষাৎকার দিতেন। সেখানে তিনি জীবনে প্রেসিডেন্ট হতে চান এরকম কথাবার্তা বিভিন্ন সময় বলেছিলেন এবং নিজেকে ডেমোক্র্যাট হিসেবে ঘোষণা করেছিলেন। পরে কিন্তু তিনি রিপাবলিকান দলে এসেছেন। আবার কেন রিপাবলিকান দলে গিয়েছেন এটা জিজ্ঞেস করার পর উনি বলেছেন যে ওদের নেতা ছিল না, তাই আমি গিয়েছি, কারণ ওইখানে শূন্যতা আছে, অতএব আমি সেটা পূরণ করেছি। উনি আসলে মূলত একজন ভালো ব্যবসায়ী, উনি অপরচুনিটি বোঝেন এবং অপরচুনিটি ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আসলে সারা পৃথিবীতে একটা যুদ্ধাবস্থা তৈরি করা হয়েছে এবং এই যুদ্ধাবস্থা তৈরি করার দায়িত্ব কিন্তু আসলে সবসময় আক্রমণকারীকে নিতে হয়, এটা তো যিনি আক্রান্ত হন তিনি নেন না। ফলে ইয়াহুদ বারাক যেটা বলেছেন, এটা সত্যি কথাই বলেছেন উনি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে দেখবেন যে কখন এই আক্রমণটা শুরু হলো। মূলত এইটা বৃহৎ পরাশক্তিগুলি, এই মুহূর্তে যারা বৃহৎ পরাশক্তি, তাদের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক যুদ্ধের একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় তেল, গ্যাস, জ্বালানি নিয়ন্ত্রণের একটি বিষয় রয়েছে। রেয়ার আর্থ মেটেরিয়াল বা এক ধরনের দুর্লভ যে খনিজ সম্পদ, সেইগুলির অধিকারের একটা ব্যাপার আছে। ভবিষ্যতে যেহেতু এআই ভিত্তিক সমাজ তৈরি হতে যাচ্ছে, সেই এআই ভিত্তিক সমাজে কারা এটাকে নিয়ন্ত্রণ করবে, সেই প্রশ্ন আছে। এই সবকিছু মিলিয়ে আসলে পৃথিবীতে একটা নতুন পোলারাইজেশনের সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে কোনো কোনো ক্ষেত্রে একটু দুর্বল অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যা করছেন তার দেশের জন্য আসলে ঠিক ভেবে সেটা করছেন, কিন্তু এটার জন্য পৃথিবীতে কি প্রতিক্রিয়া হতে পারে এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। এবং এই মাথা ব্যথা যে তার পৃথিবী নিয়ে নাই, এটা আমরা আগেও দেখেছি। যেমন কোভিডের সময় উনি, আপনার মনে আছে নিশ্চয়ই, যে বলেছিলেন এটা চায়না ভাইরাস, এটা চীন থেকে এসেছে। উনি কিন্তু কোনো তথ্য ছাড়াই বলে দিয়েছিলেন। তারপরে উনি আরো একটা কাণ্ড করেছিলেন, তহবিল বন্ধ করে দিয়েছিলেন, ডাব্লিউএইচও তহবিল বন্ধ করে দিয়েছিলেন এবং ডাব্লিউএইচও থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। উনি পরিবেশ বিষয়ক যে সম্মেলন, সেখান থেকেও নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন এবং পরিবেশ সংক্রান্ত বিষয়কে সব বলেছেন গাঁজাখুরি। তো এরকম অনেক কিছু তিনি করেছেন, যার জন্য আমার কাছে মনে হয় যে আচরণ ভিত্তিক বিবেচনায় গেলে পাগলাটে মানুষ কে পাগলাটে এটা আসলে মানুষ বুঝতে পারে। তারপরও এত শক্তি তাদের, যে শক্তির মধ্যে তারা কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে তারা তাদের প্রতিপক্ষকে দমন করার জন্য। সেইখানে অর্থনৈতিক অবরোধ আছে, সেখানে সশস্ত্র আক্রমণ আছে, সেইখানে এক ধরনের বিশ্বব্যাপী বয়কটিং এর একটা ব্যাপার আছে, এবং ভিসা, ইমিগ্রেশন, এইগুলি নিয়ন্ত্রণ করার ব্যাপার আছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় পরাশক্তি, এবং এই পরাশক্তি আসলে এই মুহূর্তে এমন একটা অবস্থা আছে যে তারা মনে করছে তারা যা খুশি তাই করতে পারে, এবং সেটাই তারা করছে। এবং তাদের যারা মিত্র, তারাও এই বিষয়টা নিয়ে তেমন কিছু বলছে না। এখন পৃথিবীতে যে আন্তর্জাতিক আইনগুলি আছে, আন্তর্জাতিক আইনগুলি যারা তৈরি করেছেন, তারা কিন্তু এগুলি কিভাবে প্রযুক্ত হবে এটার খুব একটা শক্তিশালী কোনো কিছু করতে পারেন নাই। ধরেন আমি এবং ফুয়াদ, আমরা বড় বড় অস্ত্র কামান নিয়ে আমরা যুদ্ধ শুরু করলাম। আপনি হচ্ছেন বিচারক, কিন্তু আপনাকে আমি কোনো কামান বন্দুক কিছুই দেই নাই। আপনি কি আমাদের মাঝখানে দাঁড়িয়ে বলতে পারবেন থামো? এটা পারবেন না। আপনি দূর থেকে বলবেন এটা ঠিক হচ্ছে না, এটা কি করছেন, কিন্তু মাঝখানে আপনি দাঁড়ানোর ঝুঁকি নেবেন না।
তো আমাদের যত আন্তর্জাতিক সংস্থাগুলি আছে যারা বিচারাচার করে, এদের কারোই তো কোনো মানে বাহিনী নাই। আপনি তো বলতে পারবেন না যে এই তুমি যদি না থামো তোমাকে আমি শাস্তি করবো, এটা তো আপনি বলতে পারছেন না। জাতিসংঘ তৈরি করে ওই জাতিসংঘে এই মোড়লদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে পৃথিবীর শান্তি রক্ষার্থে। কিন্তু মোড়লরা যদি নিজেরা ঝগড়া করে তাহলে কে এটাকে রক্ষা করবে? এটার কোনো রক্ষা কবচ নাই। তো লিগ অফ নেশনস যেভাবে ব্যর্থ হয়ে গিয়েছিল, আমাদের জাতিসংঘ সেভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে, এবং এই ব্যর্থতার নমুনা তো অনেক আছে। তার মধ্যে একটা ব্যর্থতা আমাদের দেশেও হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে গত বছর ইউএন মহাসচিব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে আমাদের প্রধান উপদেষ্টার সাথে একবেলা নাকি রোজাও রেখেছিলেন। এইটা আমি প্রথম শুনলাম যে আমাদের রমজান মাসে অন্য ধর্মের লোক রোজা রাখে, তো ভালো। তারপরে তারা ঘোষণা দিয়েছিলেন এবং আমাদের প্রধান উপদেষ্টা যে এই বছরের ঈদের নামাজ উনি রোহিঙ্গাদের সাথে পড়বেন। আমি তো দেখলাম উনি নিজের নিরাপত্তা নিয়েছেন 1 বছরের জন্য, এই নামাজ পড়ার বিষয়টা উনি ভুলেই গিয়েছেন। এইরকমই হয় আসলে, বুঝলেন? ওই বড় বড় শক্তিরা যেসব কথাবার্তা বলে ওগুলো কোনো কাজে লাগে না, জাতিসংঘ যা বলে সেটা কোনো কাজেই লাগে না। তুষার ভাইয়ের কাছে আবার আসবো, আমি পর্যায়ে আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে যে যুদ্ধবাজ ট্রাম্প কি পিছু হটছেন, নাকি ইরানের অবস্থা কি খারাপ হতে পারে, কি মনে হয় আসলে? ধন্যবাদ। যুদ্ধের ব্যাকরণ হচ্ছে যুদ্ধ পরিকল্পনা করে শুরু করা যায়, শেষ করা যায় না। কারণ যুদ্ধ শুরু হয়ে গেলে এতগুলো মানে প্রত্যাশা করা হয় নাই এমনগুলো ঘটনা ঘটে, যারা প্লেয়ার ছিলেন না ওই সকল প্লেয়াররা ওই খেলাতে যুক্ত হন। এই সব বাস্তবতায় যেটা হয়, যুদ্ধ থেকে সাডেনলি প্ল্যান করে চলে আসা যায় না, উইথড্র করা যায় না। এখন আমেরিকা এবং ইসরায়েলের বাস্তবতা হচ্ছে অলমোস্ট যুদ্ধে জেতার ইতিহাস কিন্তু আমেরিকার অলমোস্ট নাই। আপনি যদি গত 100 বছরের ইতিহাস দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছাড়া এর পরের যত যুদ্ধগুলো তারা করেছে, এর প্রত্যেকটা যুদ্ধে মোরাললেস তারা কিন্তু হেরে গিয়েছে। সর্বশেষ দেখেন যে আপনার আফগানিস্তানে কিভাবে নির্লজ্জের মতো রাতের অন্ধকারে সবকিছু রেখে থেকে তারা পালিয়ে চলে গেছে, ভিয়েতনাম ওয়ার থেকে শুরু করে সব জায়গায়। তো পশ্চিমাদের যুদ্ধে জেতার ইতিহাস কিন্তু কম, ইসরায়েলেরও তাই। অধিকাংশ যুদ্ধে সে হারে, এবং যখনই সে হারে তখন দেখবেন যে মধ্যস্থতা করে জাতিসংঘের মাধ্যমে সে উইথড্র করবার মতো একটা সিচুয়েশনে সে চলে যায়। এখনো অবস্থা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যে উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে তার ধারে কাছেও তারা নাই আসলে, এবং উদ্দেশ্যটা কিন্তু বারবার শিফট করেছে। কেন তারা এই যুদ্ধে যাচ্ছে? আপনি যদি প্রথম যেদিন সে বোম্বিং শুরু করে 6 দিন আগে, সেখানে যদি ব্রিফিংটা দেখেন, সেখানে ট্রাম্প বলছে যে ইমিনেন্ট থ্রেট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তার পিপল, যে যুক্তরাষ্ট্র এবং তার জনগণের প্রতি ইরানের পক্ষ থেকে একটা অবিলম্বে একটা হুমকি আসতেছে তাদের নিরাপত্তার প্রশ্নে। হুমকিটা কি? যুদ্ধ কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করতে কংগ্রেসের অনুমোদন লাগে, পার্লামেন্টের অনুমোদন লাগে, সেখানে পার্লামেন্টের অনুমোদন নেই, এবং সে পার্লামেন্টের কাছে এটা বলেও নাই যে তার থ্রেটটা কি। ক্রস পার্টি লিডারদেরকে ডাকবে, অ্যাটলিস্ট বলবে যে দিস দ্য সিচুয়েশন, ইন্টেলিজেন্স এজেন্সি কি বলছে না বলছে। এরপরে দেখলাম কিছুক্ষণ পরেই, 1 দিন 2 দিন পরে বলছে যে ওখানে রেজিম চেঞ্জ হবে, আমরা নতুন রেজিম বসাবো, যারা গণতন্ত্রের জন্য ইরানি জনগণকে তারা গণতন্ত্র উপহার দেবে, ব্লা ব্লা ব্লা, যেগুলো তারা ইরাক দখল করার সময়, বিভিন্ন দেশ দখল করার সময় যেগুলো কথাগুলো তারা বলে। ওখানে কোনো রেজিম চেঞ্জ হয় নাই। খামেনিকে মারলে অথবা কয়েকজন জেনারেলকে মারলেই, গত জুন মাসে তো কয়েক ডজন জেনারেল মিলিটারি অফিসারকে মারা হয়েছে। কি হয়েছে আমেরিকাতে? প্রেসিডেন্টকে মারা হয়েছে, বিমান এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে আপনার হিজবুল্লাহর প্রধানকে মারা হয়েছে, তো কি হয়েছে? কিছু হয়নি। তো সেই কারণে রেজিম চেঞ্জ এখানে হয়নি। তারপরে আবার পারপাস চেঞ্জ করা হলো, বলছে যে আমরা ওইখানে যে নিউক্লিয়ার বোমা আছে, বোমা মারানোর থেকে তারা খুব কাছাকাছি চলে আসছে, WMD আছে, এই সেই আছে, এগুলোকে আমাদেরকে বাড়িত করতে হবে। তো এখন ইতিমধ্যে তো 2015-র যে অ্যাটমিক এনার্জির মধ্যস্থতা চুক্তি হয়েছে, সেন্ট্রাফিউজ যেটা ছিল, যে উপাদানগুলো ছিল, এগুলো তো অলরেডি রাশিয়ার কাছে দিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার সাথে ইরানের আলাদা চুক্তি আছে, এবং সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলছে যে ইরান কোনো অ্যাটমিক বোম বানানোর চেষ্টা করছে না। তাহলে সেখানে কি ধ্বংস করবার জন্য আপনারা যাবেন? কিছু নাই তো ওখানে। ইরাকেও তো একই অবস্থা ছিল, হয়েছে একই অবস্থা। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা লক্ষ্য যদি খেয়াল করেন, যেগুলো সে ঘোষণা করেছে, এই ঘোষিত প্রত্যেকটা লক্ষ্য কিন্তু ফেল করেছে। ইসরায়েলের ক্ষেত্রে একই অবস্থা দেখেন, ইসরায়েলও এই কথাগুলো বলেছে, যেখানে একটা স্বৈরাচার বসে আছে, তার নিজের দেশের হাজার হাজার লোকদেরকে সে মারে, হত্যা করে। কে বলছে? যে গত 2 বছরে গাজাতে 50,000 শুধু শিশু হত্যা করেছে। সে বলছে ইরানিয়ান রেজিম নাকি ইরানে হাজার হাজার লোক মারছে। কথা সত্য, ইরানিয়ান রেজিমও দেশে মানবাধিকার লঙ্ঘন করা, মেয়েদের অধিকার, তারপরে হচ্ছে দেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে স্বাধীনতা রেস্ট্রিক্ট করা, অনেক লিমিটেশন আছে তার স্টাইল অফ গভর্নেন্সের যে বাস্তবতাটা। কিন্তু সেটা তার দেশের ব্যাপার, তার দেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় থাকবে না, প্রয়োজনে গণ অভ্যুত্থান করবে, যুদ্ধ করবে।
তাহলে আসলে পারপাসটা কি? একটা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা বলছে তারা এগুলো এগুলো করছে ওখানে অ্যাটাক করার জন্য, এটা তার পারপাস। কিন্তু আমরা প্রিসাইজলি দেখতে পাচ্ছি এগুলো আসলে পারপাস না এবং এগুলো অ্যাচিভ করবার মতো অবস্থায় তারা নাই। তাহলে আসলে কেন তারা এটা করছে? কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমেরিকার জন্য টার্গেট হচ্ছে যে আমেরিকার অর্থনীতির অবস্থা ভালো না, আমেরিকার ইকোনমি কন্ট্রাক্টেড হয়ে যেতে পারে, ইকোনমি প্রচন্ড ঋণাত্মক হয়ে গেছে, ঋণের বার্ডেন বেড়ে গেছে, তারা যে পরিমাণ ট্রাম্প বলেছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, প্রচুর ম্যানুফ্যাকচারিং হবে, লক্ষ লক্ষ মানুষের চাকরি বাকরির ব্যবস্থা হবে, মিড লেভেলের আর্নিং ক্যাপাসিটি জব তৈরি হবে, সেগুলো কিছু হয়নি। নভেম্বর মাসে মিড টার্ম ইলেকশন আছে, মধ্যবর্তী নির্বাচন। মধ্যবর্তী নির্বাচন মানে হচ্ছে আমেরিকার যে কংগ্রেস, সংসদে যে দুইটা কক্ষ আছে, নিম্ন কক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে 435 জন সদস্য, ওটাতে পুরোটা নির্বাচন হবে। সিনেটে 100 সদস্যের ভিতরে 35 জন নির্বাচন হবে। বর্তমানে কিন্তু কংগ্রেসে রিপাবলিকানরা মেজরিটি আছে। তো এই যে তার আমলনামার 2 বছরের রেকর্ড, এই রেকর্ড নিয়ে সে যদি নভেম্বরে ইলেকশনে যায়, ধরে না হচ্ছে সে ইলেকশনে হেরে যাবে। অতএব মিড টার্ম ইলেকশনে এই ওয়ার হচ্ছে আমেরিকার হিস্ট্রিতে রাজনীতিকে ইনফ্লুয়েন্স করা, নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার একটা মানে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এর আগেও বহুবার প্রেসিডেন্টরা এই কাজগুলো করেছেন এবং সেটা যদি ইসরায়েলের সাথে হয়, মধ্যপ্রাচ্যে হয়, তখন এটার পয়েন্ট স্কোরিংটা অনেক বেড়ে যায়। কিন্তু এটা এখানে বুমেরাং হয়েছে, ব্যাকফায়ার করেছে। আপনি যদি রিপাবলিকানদের মধ্যেই দেখেন, কংগ্রেসের রিপাবলিকান লিডার যারা আছে, ক্যালিফোর্নিয়ার গভর্নরকে দেখলাম, তারপর টাকার কার্লসন আছে, একজন প্রমিনেন্ট সাংবাদিক, খুবই রাইট উইং ট্রাম্পের সাপোর্টার, এরা সবাই কিন্তু এই যুদ্ধের সমালোচনা করছে। ফরেন মিনিস্টার যে ছিল, তাদের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও তো বলেই ফেলেছে যে এটা আমাদের প্ল্যান ছিল না, এটা ইসরায়েলের একটা যুদ্ধ, তারা প্ল্যান করেছে, আমাদেরকে ইনভলভ হইতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমেরিকার আসলে যুদ্ধে যাবার কোনো প্ল্যান ছিল না, কোনো লক্ষ্য ছিল না। যেহেতু ইসরায়েল এই যুদ্ধটা করবে, তার ট্র্যাপে ফাঁদে সে আমেরিকাকে নিয়ে ফেলেছে এবং ইসরায়েলি লবি যেহেতু আমেরিকাতে খুব স্ট্রং, তাদের বিকল্প কোনো জায়গা ছিল না। আমেরিকা আর কি অ্যাচিভ করতে চায় এখান থেকে আসলে টেকনিক্যালি হচ্ছে চায়না কন্টেইনমেন্ট পলিসি তার বহু বছরের, 91 সাল থেকে কন্টেইন করার জায়গাতে আছে। এখন চায়নাকে সে কন্টেইন করতে পারছে না। চায়নার ইকোনমি ডেভেলপ করছে, অনেক ইন্ডেক্সে চায়না আমেরিকাকে ছাড়িয়ে গেছে, মিলিটারি পাওয়ার ডেভেলপ করছে, চায়নার প্রতিবেশী দেশগুলোর সাথে চায়নার সম্পর্ক ভালো, চায়নার হাতে প্রচুর মানে এক্সট্রা মানি আছে। যেখানে পশ্চিমাদের অবস্থা হয়েছে তারা ঋণগ্রস্ত, আপনার ডলার ছাপায়, কাগজ ছাপায়, বন্ড তৈরি করে, ঋণপত্র তৈরি করে দেশ চালাচ্ছে, চায়নার কাছে প্রচুর সারপ্লাস ফান্ড আছে তার রিজার্ভে। এই ফান্ড সে সারা দুনিয়াতে ঋণ হিসাবে দিচ্ছে, অতএব ওই দেশগুলোর সাথে তার সম্পর্ক প্রভাব তৈরি হচ্ছে। তো সেই জায়গাতে এই প্রভাবটা সে কিভাবে কার্টেল করবে, অনেকভাবে চেষ্টা করছে কিন্তু ওয়ার্ক করতেছে না। চায়নাতে যদি তার যে গ্লোবাল সেকেন্ডারি মাল সাপ্লায়ারের যে ব্যবসাটা তার আছে, এইটা করে দিলে যেটা হবে, টোটাল গ্লোবাল ইকোনমি কলাপস করবে। পশ্চিমা দেশগুলোতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাদের যে ক্রয় ক্ষমতা আছে ওটা নিজ দেশে বানায় ওই কাপড়টা, ওই প্রোডাক্টটা সে ব্যবহার করতে পারবে না, সস্তায় চায়না এটা তৈরি করে দিচ্ছে। তাহলে চায়নাকে আঘাত করবার একমাত্র জায়গা আছে চায়নার যদি এনার্জি সাপ্লাইতে আপনি ব্যাঘাত তৈরি করতে পারেন। চায়নার যেটা সবচেয়ে দুর্বল জায়গা ইকোনমির, সেটা হচ্ছে তার বিশাল দেশ কিন্তু সাফিসিয়েন্ট তেল গ্যাস নাই তার দেশে, তাকে এটা টোটালি ইম্পোর্ট করতে হয়, ভেনেজুয়েলা থেকে করতে হয়, ইরান থেকে করতে হয়, আপনার ব্ল্যাক মার্কেটে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে করতে হয়, এবং সেটা করতে হয় আটলান্টিক, প্যাসিফিক, হরমুজ এই জায়গাগুলোকে ব্যবহার করে। তাহলে এখন আমেরিকা চাচ্ছে চায়নার এনার্জি সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ নেওয়া। একটা অংশে নিয়ন্ত্রণ সে নিয়ে ফেলেছে গত 2 মাস আগে ভেনেজুয়েলাতে, ভেনেজুয়েলার মাদুরোকে গ্রেফতার করে ধরে নিয়ে এসে ওইটার সাপ্লাইয়ের নিয়ন্ত্রণটা সে নিয়েছে। দ্বিতীয় তার টপমোস্ট সাপ্লাইয়ের সোর্স হচ্ছে ইরান। এখন সে এই জন্য টার্গেট করেছে ইরানকে সে চোখ করবে, গলা চেপে ধরবে। ইরানের তেল গ্যাস সেকেন্ড থার্ড মজুদ সারা দুনিয়ার, এইটাকে যদি সে চোখ করে ফেলতে পারে, তাহলে চায়নাতে ইকোনমির যে জ্বালানির যে স্মুথ সাপ্লাইটা, এইটাকে সে কাটেল করে দিতে পারবে, যেটা করে সে চায়নার অর্থনীতিকে কাবু করতে পারবে। কিন্তু এইটা তার জন্য হিতে বিপরীত হয়েছে। এটা হলো আমেরিকার পারপাস। আপনার সেকেন্ড পার্টে আমি বলবো যে ইসরায়েল আসলে কি অ্যাচিভ করতে চায়। আমি এটি নিয়ে কথা হবে তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, কতদিন ধরে চলবে এই যুদ্ধের এখনো পর্যন্ত কেউ সেভাবে বলতে পারছে না যে কতদিন পর্যন্ত আসলে যেতে পারে, কিন্তু তারপর একটি হিসাব দেওয়া হচ্ছে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দেশটির অর্থনীতিতে সর্বোচ্চ $210 বিলিয়ন পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছেন আর্থিক বিশ্লেষক কেন্ট স্মেটার্স। তিনি বহুল ব্যবহৃত পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক। এই বিষয়টি আসলে মানে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, নতুন নতুন যে আমরা জায়গাগুলো দেখছি বা হামলাগুলো ছড়াচ্ছে, তাতে কি ভূ রাজনৈতিক একটি প্রভাব তো নিশ্চয়ই পড়তে যাচ্ছে? ভূ রাজনৈতিক প্রভাব তো অনেক দিন থেকে আছে। ইরানের সঙ্গে যে সংঘাত এবং মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাত তো বহুদিন ধরে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। এটা আরো বাড়বে, এটাকে এসকালেশন বলে, এটা আরো ঘনীভূত হবে, আরো বেড়ে যাবে। কিন্তু খরচ তো যুদ্ধে থাকবেই এবং
খরচ করার সক্ষমতা অবশ্যই আক্রমণকারীদের বেশি, কারণ তারা পৃথিবীর অর্থনৈতিক পরাশক্তিও। এবং আপনি যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে এই যে এই দুইটি দেশের মধ্যে মিত্রতা অত্যন্ত প্রবল। ফলে এরা আবার পৃথিবীর অর্থনীতিকে অন্যভাবে নিয়ন্ত্রণ করে। যেমন যে দেশটি মধ্যপ্রাচ্যে, ইসরায়েল, তারা কিন্তু পৃথিবীর ব্যাংকিং, অর্থনীতির একটা বৃহৎ জায়গাতে তাদের বিনিয়োগ, এইসব জায়গাতে তাদের বৃহৎ প্রভাব আছে। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতা বেশি আক্রমণকারীদের, কিন্তু ওদের খরচও বেশি। এই কারণে যে তাদের যেসব অস্ত্র বলেন বা তাদের যেসব খরচ বলেন, এই সব কিছুই আক্রান্ত ইরানের চাইতে বেশি। কারণ ইরানের তো স্থলযুদ্ধ করতে হচ্ছে না, কিন্তু আমেরিকানদেরকে পুরো পৃথিবী জুড়ে ঘাঁটি মেনটেন করতে হয় এবং তাদেরকে সৈন্য পাঠিয়ে রেখে দিতে হয় এবং এদেরকে প্রচুর বেতন দিতে হয়। এদের এক একজন সৈন্যের জীবন রক্ষার্থে তাদের যত ধরনের গেজেট ব্যবহার করতে হয়, আক্রান্ত পক্ষ, তারা যেহেতু দুর্বল, তাদের সৈন্যদের জীবন নিয়ে তারা এই পরিমাণ খরচ করে না। ফলে শুধু যুদ্ধেরই প্রতিরক্ষা খরচই তাদের অনেক বেশি। তাদের স্যাটেলাইট পালতে হয়, তাদের জাহাজ পালতে হয়, তাদের গোয়েন্দা পালতে হয়, তাদের অস্ত্রগুলি সব অধিক ব্যয় করে বানাতে হয়, কেননা তাদের নিজস্ব তৈরিকৃত অস্ত্র আসলে রাষ্ট্র তৈরি করে না। ডিপ স্টেটের জন্য না, রাষ্ট্র তৈরি করে না। হ্যাঁ, এরা তৈরি করে হচ্ছে তাদের যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে, অর্থাৎ তাদের যে সামরিক শিল্প আছে, সেই শিল্প এগুলো তৈরি করে। এগুলো কিন্তু ব্যক্তি মালিকানাধীন। ফলে যুদ্ধের যে কোনো প্রফিট এই পুঁজিবাদী দেশ, বিশেষ করে এই পশ্চিমা দেশগুলিতে, তাদের ব্যবসায়ীদের কাছে যায়। ফলে এই যুদ্ধটা চালানোর সক্ষমতা ততদিনই তাদের থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীদের অর্থে টান না পড়বে এবং যতক্ষণ পর্যন্ত এই খরচ তারা বহন করতে পারবে। এখন আপনার কি মনে হয় যে আসলে যুক্তরাষ্ট্র কি কতদিন আসলে এটি টানবে, বা সে কি আসলে পিছু হটার জন্য কোনো চিন্তা ভাবনা কি করছে কিনা? সে কতদিন টানবে এর চেয়ে বড় বিষয় হচ্ছে তার মিত্ররা কতদিন তার এই পাশে দাঁড়িয়ে এই যুদ্ধকে সহ্য করবে। কেননা তার পকেটে টান না পড়লো, তার মিত্রদের পকেটে তো টান পড়বে। যেমন দুবাই হচ্ছে একটা ট্যুরিস্ট এরিয়া, দুবাইয়ের কিন্তু রপ্তানি পণ্য নাই ওই অর্থে। দুবাই হচ্ছে একটা জায়গা যেখানে এটা একটা হাব, যেখানে এশিয়াতে যারা সাপ্লাই চেইন মেনটেন করে, এশিয়ার একটা অংশে সাপ্লাই চেইন মেনটেন করার জন্য দুবাইয়ের পোর্ট, দুবাইয়ের গুদাম বা স্টোরেজ সিস্টেম, দুবাইয়ের ফ্রি জোন, এগুলাকে ব্যবহার করে। ফলে দুবাইতে যদি ট্যুরিস্ট আসা কমে যায়, দুবাইতে যদি লোকজন থাকতে না চায়, দুবাইতে যদি জাহাজ আসা যাওয়া কমে যায়, তাহলে বিপদে পড়বে দুবাই। দুবাই কিন্তু তেল সমৃদ্ধ দেশ না। আরব আমিরাতের কথা যদি চিন্তা করেন, তারা মধ্যপ্রাচ্যই একটি মানে ইউএই যেখানে আছে, তো সেইখানে যদি আপনি চিন্তা করেন আবুধাবি আবার কিছু তেল বিক্রি করে। আবার যদি আপনি ছোট ছোট স্টেটগুলোর কথা চিন্তা করেন, তারা আবার পর্যটনের উপর নির্ভরশীল। আবার আপনি যদি বাহরাইনের কথা চিন্তা করেন, বাহরাইনের একই অবস্থা। তারপরে যদি আপনি এই পাশে আসেন সৌদি আরবের একটা বড় ব্যবসা হচ্ছে হজ, এবং হজের মাধ্যমে তারা প্রচুর আয় করে। তারা তো শান্তিতেই ছিল আসলে হঠাৎ যুদ্ধ, বিমান চলাচল যে বন্ধ হচ্ছে, যেমন কাতারে বিমান চলাচল যে বন্ধ হচ্ছে, দোহাতে বিমান যাচ্ছে না, এটা ক্ষতিকার হবে কাতারে। তো এই মিত্রগুলি একটা সময় বলবে যে এই যুদ্ধ যদি তুমি করো, আমার এই যুদ্ধ করার সক্ষমতা আমার নাই, আমি এই যুদ্ধের মধ্যে থাকতে পারবো না। জি, আপনার কাছে আবারও শুনবো বিস্তারিত। আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে। আমরা দেখছি যে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবেই। আবার যুক্তরাষ্ট্র পক্ষ থেকে আমরা দেখছি যে তার লং রেঞ্জ মিসাইল যেগুলো আছে সেগুলো তারা পরীক্ষা করছে, তার মানে দূর থেকে টার্গেট করা হবে আর কি। আসলে কি মনে হচ্ছে, আমেরিকা কি আসলে মধ্যপ্রাচ্য তার জন্য কি আসলে চোরাবালি? তার জন্য মানে সবসময় এটা চোরাবালি ছিল। আমেরিকা দেখেন তার জন্মের পর থেকে 1776-এর পর থেকে সে যুদ্ধ করে নাই এমন বছর হইল 16টা বছর। বাকি হেন কোনো বছর নাই যেসব যুদ্ধ করে নাই। পৃথিবীর ইতিহাসে এই লেভেলের ওয়ার মঙ্গারিং নেশন, মানে যুদ্ধবাজ জাতি, মানে মঙ্গলদের পরে, চেঙ্গিসদের পরে আর কেউ ছিল বলে আমার জানা নাই আর কি। তো সে যুদ্ধ করতে পছন্দ করে।
এবং এটার মনস্তাত্ত্বিক জায়গা আছে। দেখেন যে এই দেশগুলো তৈরি হয়েছে কিভাবে, হোয়াইট সেটলার কলোনিয়াল স্টেট বলি, যে ইউরোপিয়ান সাদা মানুষগুলো ইউরোপ থেকে বের হয়ে হয়ে অন্য দেশের দখল করে দেশ বানাইছে। যেমন ইউরোপিয়ানদের একটা অংশ আপনার এই ধর্মযুদ্ধ যেটা চলছিল 16 শতাব্দীতে শুরু হয়ে, এই যে প্রোটেস্ট্যান্ট, কালভিনিস্ট, অর্থোডক্স, ক্যাথলিকদের সাথে এগুলো অ্যাভয়েড করবার জন্য, বেঁচে থাকার জন্য তারা পালায়ে চলে গেছে ওইসব দেশে। তো পালায়ে গিয়ে কি করেছে, কোটি কোটি আপনার রেড ইন্ডিয়ান যারা ছিল ওখানকার যারা নেটিভ তাদেরকে হত্যা করে তারা একটা দেশ বানাইছে। কেনেডিয়ানরা দেখেন ফার্স্ট নেশন যাদেরকে তারা বলে তাদেরকে হত্যা করে তারা দেশ বানিয়েছে। অস্ট্রেলিয়া দেখেন অ্যাবরিজিনসদেরকে হত্যা করে লাখে লাখে দেশ বানিয়েছে। নিউজিল্যান্ড দেখেন মাউরি জনগোষ্ঠীকে হত্যা করে দেশ বানিয়েছে। ইসরায়েলও কিন্তু একই রকম একটা সেটলার কলোনিয়াল স্টেট। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যেরকম স্টেট, ঠিক ইসরায়েল হচ্ছে এরকম একটা দেশ যার কোনো নেটিভ জনগোষ্ঠী নাই, লেস দ্যান 5%, যারা ওখানে আসলে বাস করে। তারা অলমোস্ট সবাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে, দেশ দখল করেছে, ফিলিস্তিনিদের জমি দখল করে, বাড়ি দখল করে ওখানে থাকে। তাহলে এখন আমেরিকা আসলে কি চায়, পশ্চিমারা আসলে কি চায়? পশ্চিমারা চায় তাদের মতো এই যে একটা হোয়াইট কলোনিয়াল স্টেট, এই রাষ্ট্রটা এখানে টিকে থাকুক। 350 মিলিয়ন, ধরেন 35-40 কোটি মুসলমানদের মধ্যে একটা ইহুদি সাদা চামড়ার রাষ্ট্র এখানে থাকলে যেটা হবে, চারপাশে খবরদারি, মাতব্বরি করা, গোয়েন্দাগিরি করা, তাদের জ্বালানি, রিসোর্স এগুলোর উপরে নিয়ন্ত্রণ নেওয়াটা অনেক সহজ হবে। এই জন্য দেখবেন যে ইসরায়েলের নিরাপত্তাটা পশ্চিমের প্রত্যেকটা দেশের নিজেদের নিরাপত্তা পারপাজের অংশ। তার ফরেন পলিসির অংশ হচ্ছে ইসরায়েলকে সেফগার্ড করা, তার ডিফেন্স পলিসির অংশ হচ্ছে ইসরায়েলকে সেফগার্ড করা। যদিও পৃথিবীর কোনো রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে ডিফেন্ড করাটা তার ফরেন পলিসির অবজেক্টিভ হয় না। অ্যালাইড রাষ্ট্র থাকে, বন্ধু রাষ্ট্র থাকে, তারা কমনলি কাজ করে, ডিফেন্স প্যাক্ট থাকে, কিন্তু এই লেভেলে ইসরায়েলকে তারা যে লেভেলে প্রোটেকশন দিচ্ছে পশ্চিমারা, এটা হচ্ছে ওই মনস্তত্ত্বের জায়গায়, দখলদারিত্বের জায়গায়। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার পশ্চিমাদের একটা বড় পারপাস হচ্ছে যে হিন্টারল্যান্ড, তারা মনে করে যে পৃথিবীর মধ্যের একটা জায়গা, যেই জায়গাটা যার নিয়ন্ত্রণে থাকবে সে ডানে বামে পূর্বে পশ্চিমে অন্য জায়গাগুলো নিয়ন্ত্রণে রাখাটা তার জন্য সহজ হবে। এই জন্য দেখবেন যে কনফ্লিক্টটা সে কেন করে, যে একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট করতেছে, এত বছর ধরে স্যাংশন দিয়ে রেখেছে, তো দেশটা দুর্বল হয়ে গেছে, তার নিউক্লিয়ার বোমার উপরে নিয়ন্ত্রণ নিয়েছে, সেন্ট্রিফিউজ, এই মাল মশলা যেগুলো আছে এগুলো এখন সব মস্কোতে আছে, তাহলে তার আর্থিক অবস্থা ভালো না, তার